আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের পার্ট 2 নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা পার্ট 2 তিতুমির এই পার্টটির যে পড়াগুলো রয়েছে সেগুলো তো পড়বই, এবং পাশাপাশি পাঠের যে অনুশীলনীর উত্তরগুলো রয়েছে, প্রশ্নগুলো রয়েছে, সেগুলোর উত্তর করার চেষ্টা করব, অর্থাৎ আমরা সম্পূর্ণ পাঠটি শেষ করে দেওয়ার আজকে চেষ্টা করব। তো প্রথমেই আমরা এখানে তিতুমির সম্পর্কে আমরা জানব পার্ট 2-এ। তো এখানে বলা হয়েছে 1782 সাল, অর্থাৎ তিতুমির হায়দারপুর গ্রামে জন্ম হলো এক শিশুর। এই তিতুমিরের জন্ম হয়েছে হায়দারপুর গ্রামে, এবং কত সালে? 1782 সালে। খুবই ইম্পর্টেন্ট বিষয়, এটা তোমরা মনে রাখবে। তো এখানে বলা হয়েছে এ ছেলে সৈয়দ বংশের নাম রাখবে, অর্থাৎ তিতুমির যে বংশে জন্মগ্রহণ করেছে সেটার নাম হচ্ছে সৈয়দ বংশ। এরপর আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে শিশুটির কঠিন অসুখ করলো। শিশুটির হঠাৎ করে কঠিন অসুখ হলো, অর্থাৎ তিতুমিরের কথা বলা হচ্ছে। আমারও তাই মনে হয়। তাই তো এখানে অর্থাৎ মা বাবা এই কথাগুলো বলতেছে। খুব তেতো ঔষধ মনে হয় খাবে না। এখানে তার বাবা বলতেছে কি, এই যে তার অসুখ করেছে তাকে কি ঔষধ খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু তার বাবা বলছে খুব তেতো ঔষধ মনে হয় খাবে না। ছোট বাচ্চাদের ঔষধগুলো কি অনেক সময় তেতো হয় না, সেটাই এখানে বলা হয়েছে। আরে বাহ, ঔষধ খেয়ে নিল দেখি। তার বাবা আবার বলতেছে, এই তিতুমিরের ঔষধ খাওয়া দেখে তার বাবা বলতেছে আরে বাহ, মানে বিস্ময়, অবাক হয়ে বলতেছে ওষুধ খেয়ে নিল দেখি, অর্থাৎ তিতুমির তেতো ওষুধগুলোও খেয়ে নিল। তো এরপর পরবর্তী পৃষ্ঠায় আমরা দেখি 10-12 দিন পর, অর্থাৎ 10-12 দিন পরের ঘটনা। তেতো ঔষধ ওর এত প্রিয়, আজ থেকে ওর নাম রাখলাম তিতুমির। তো ওর যেহেতু তেতো ঔষধ খুবই পছন্দ, বা তেতো ঔষধ খেয়ে নিয়েছে, এজন্য 10-12 দিন পর তার বাবা তার নাম কি রাখলো? তিতুমির। এরপর আমরা দেখি তিতুমির পড়তো গ্রামের মাদ্রাসায়। তার গ্রামের মাদ্রাসায় তিতুমির পড়তো, অর্থাৎ হায়দারপুর গ্রামে। তো এখানে দেখা যাচ্ছে, দেখো তিতুমির একটা কথা বলতেছে, দেশের মানুষের জন্য কিছু করা দরকার। অর্থাৎ ছোট থেকেই তিতুমিরের কি দেশের মানুষের জন্য একটা টান ছিল। তিতুমির বলতেছে যে দেশের মানুষের জন্য কিছু করা দরকার। ঠিক বলেছো তিতুমির, অর্থাৎ তার এই শিক্ষকের যে ওস্তাদ রয়েছে তিনি বলতেছেন, ঠিক বলেছো তিতুমির, তোমার মনটা সত্যিই অনেক বড়। এরপর আমরা দেখি পরবর্তী, তিতুমির ডন কুস্তি করত, অর্থাৎ কুস্তি করত। তিতুমির কী শিখত? কুস্তি শিখত, ডন কুস্তি। এরপর তীর ছোড়া শিখত, তরবারি চালনা শিখত, এবং তখন বাংলাদেশ শাসন করতে ইংরেজরা, অর্থাৎ যখন বাংলাদেশ বা এই ভারতবর্ষে ইংরেজ শাসনামল ছিল তখনকার কথা বলা হয়েছে। এই দেশের টাকায় আমরা ধনী হইবে, এই দেশের টাকায় আমরা ধনী হইবে, মানে এই যে ইংরেজরা বলতেছে যে এই দেশের মানে কি আমাদের এই বাংলাদেশের টাকায় তারা ধনী হবে, মানে কি বড় লোক হবে। অর্থাৎ তোমরা জানো যে ইংরেজরা এদেশে একসময় শাসন করে কি এদেশের টাকা পাচার করে নিয়ে গিয়েছিল তাদের দেশে, সেটার কথাই বলতেছে যে এই দেশের মানে দেশের টাকায় আমরা ধনী হইবে মানে ধনী হবে, বড় লোক হবে। তো এরপর দেখি আমরা অন্যদিকে ছিল জমিদারদের অত্যাচার। মানে এই যে ইংরেজরা যখন শাসন করত তখন যে বাংলাদেশের জমিদাররা ছিল বা ভারতবর্ষের জমিদাররা ছিল তারা কি সাধারণ কৃষকদের খুবই অত্যাচার করত। দেখি আমরা, হুজুর আমি গরিব মানুষ, গত বছর বানের জলে ধান ভেসে গেছে। এটা কি গরিব কৃষক বলতেছে, হুজুর আমি গরিব মানুষ, গত বছর ধানের জলে ধান ভেসে গেছে। বানের জলে মানে কি বন্যায় বা এরকম পানিতে ধান ভেসে গেছে। তো জমিদার কি বলতেছে, খাজনা দিবি না? চাবকে পিঠের চামড়া তুলে নেব, মানে চাবুক মেরে এই কৃষকের পিঠের চামড়া তুলে নেবে। মানে কি জমিদাররা যে অত্যাচার করত কৃষকদের, সেটার কথাই এখানে বলা হয়েছে। তো এরপর আমরা দেখি তিতুমির স্বাধীনতার কথা বললেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বললেন। মানে তিতুমির হচ্ছে ওই যে সে শিশুটি জন্মগ্রহণ করলো, সে কি স্বাধীনতার কথা বললো, অর্থাৎ আমরা ইংরেজদের দাসত্বে থাকবো না, আমরা স্বাধীন হব, আমরা নিজেরাই নিজেদের দেশ চালাবো। তো এখানে একজন ইংরেজ বলতেছে তিতুমির বড্ড অসুবিধা করতেছে, মানে ইংরেজদের বলার ধরন একটু তাদের স্টাইলে, তো ওই জন্যই মূলত এটা বলতেছে যে তিতুমির মানে কি তিতুমির বড্ড অসুবিধা করতেছে, মানে তিতুমির খুব অসুবিধা করতেছে। তো এরপর জমিদার আবার কি বলতেছে তিতুমির সম্পর্কে, না তিতুমিরকে নিয়ে পারা যাচ্ছে না, ওকে শায়েস্তা করতে হবে। অর্থাৎ তিতুমির এগুলোর কি করতেছে, এই যে অন্য জমিদারদের যে অত্যাচার বা ইংরেজদের শাসন এগুলো নিয়ে বিরোধিতা বা প্রতিবাদ করতেছে। এজন্য তিতুমিরকে নিয়ে ইংরেজ এবং এই জমিদাররা কি তারা একটু বিরক্ত হয়ে গিয়েছিল। তিতুমিরকে শায়েস্তা মানে কি তাকে একটু শাস্তি দিতে হবে। তো এরপর দেখি তিতুমির গ্রাম ছেড়ে নারকেল বাড়িয়ায় গেলেন। তিতুমির তার গ্রাম ছেড়ে নারকেল বাড়িয়ায়
গেলেন, নারকেলবাড়ি একটা জায়গার নাম, সেখানে গেলেন। আমাদের লড়াই করতে হবে, আমরা খাজনা দেব না, সব জমি আমাদের দেশ থেকে ইংরেজদের তাড়াবো আমরা, সব জমি আমাদের দেশ থেকে ইংরেজদের তাড়াবো আমরা। এটা কে বলতেছে? তিতুমির বলতেছে। তার যে সৈন্যবাহিনী রয়েছে, তিতুমির যেহেতু নারকেলবাড়িয়া গিয়ে একটা বিশাল সৈন্যবাহিনী গঠন করেছিল, তার এই সৈন্যবাহিনীকে বলতেছে যে আমাদের লড়াই করতে হবে, অর্থাৎ ইংরেজদের আমাদের তাড়িয়ে দিতে হবে, সব জমি আমাদের দেশ থেকে ইংরেজদের তাড়াবো আমরা। এটা বলতেছে কে? তিতুমির। আর এই তিতুমিরের এই কথা শুনে বলতেছে এ দেশ আমাদের, এই দেশ এই জমি আমাদের, অর্থাৎ যে তার সৈন্যরা রয়েছে তারা তিতুমিরের এই কথা শুনে তার সাথে একমত হয়ে এই কথাগুলো বলল। এরপর দেখি তিতুমির বাঁশের কেল্লা বানিয়ে সেখানে তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলেন। তিতুমির এই বাঁশের কেল্লাটা যেটা আমরা পিকচারে দেখতে পাচ্ছি সেটা তিনি বানিয়েছেন। এই বাঁশের কেল্লা হচ্ছে একটা দুর্গ, অর্থাৎ যুদ্ধ করার জন্য যে দুর্গের প্রয়োজন সেটা তিনি বাঁশের কেল্লার মাধ্যমে তৈরি করেছেন। এবং তার যে তরুণ সেনারা রয়েছে তাদেরকে কী করতেছেন? প্রশিক্ষণ দিয়েছেন। এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরব আমরা। এবার এই যে সৈন্যরা বলতেছে, এবার তিতুমির বলতেছে এবার ইংরেজদের বিরুদ্ধে আমরা কী করব? অস্ত্র ধরব, মানে ইংরেজদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হলো তিতুমিরকে দমন করার জন্য, কিন্তু তিনি সৈন্য নিয়ে পালিয়ে গেলেন। প্রথমে কি ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হলো তিতুমিরকে, অর্থাৎ ইংরেজ নামের ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠালো তিতুমিরকে সাহায্য করার জন্য, কিন্তু তিনি পিছু হটতে বাধ্য হলেন। অর্থাৎ তিতুমিরের যে সৈন্যরা রয়েছে তাকে কি করলো? ধাওয়া করলো, পালাও পালাও, ওরা আমাদের মারিয়া ফেলিবে। মানে ইংরেজরা বলতেছে পালাও পালাও, ওরা আমাদের, মানে আমাদের মারিয়া ফেলবে, মানে কি মেরে ফেলবে। অর্থাৎ ইংরেজরা তিতুমিরের যে সৈন্যরা রয়েছে তাদের ভয়ে পালিয়ে যাচ্ছে। চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না, মানে তিতুমির বলতেছে চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না, মানে সেই সময় ইংরেজরা কি কৃষকদের ধান চাষ আবাদ না করে তাদের দেশে যেটা লাভ হয় নীল চাষ সেটা করতে বাধ্য করেছিল। নীল চাষ করলে আবার বাংলার যে কৃষকগুলো রয়েছে তাদের ক্ষতি হতো, তাদের লস হয়ে যেত। তিতুমির কয়েকটা নীলকুঠি দখল করে নিলেন। তিতুমির কী করলেন? কয়েকটা নীলকুঠি দখল করে নিলেন তার সৈন্য দিয়ে। এরপর 1831 সাল লর্ড বেন্টিং বিশাল সেনাবহর পাঠালেন তিতুমিরকে সাহায্য করার জন্য। কামানের সামনে দাঁড়িয়ে ওরা পারিবে না, কামান মানে বড় বড় বন্দুক কামান নিয়ে তারা কি তিতুমিরকে আক্রমণ করতে গেল ইংরেজরা। তো এরপর তখনও ভোরের আলো ফোটেনি, ইংরেজরা বাঁশের কেল্লা হামলা চালায় বোম বোম, অর্থাৎ বড় বাঁশের কেল্লা যেহেতু অনেক কি একটা বুলেট বা যে কামানগুলো রয়েছে এগুলো দিয়ে তো একটা বুলেট মারলেই তো জ্বলে যাবে, সেটাই হয়েছে। লড়ে যাও দেশের জন্য, লড়ে যাও, তিতুমির এই কথা বলতেছে। অর্থাৎ তিতুমির এর বাঁশের কেল্লা হামলা করলো তিতুমির, তারপরেও বলল আসলে ইংরেজদের ওই কঠিন বহর নিয়ে তো তিতুমির পারবে না, কিন্তু তারপরেও তিতুমির কি থেমে গেল না বা ইংরেজদের সাথে সন্ধি করলো না, তারপরেও সে বলল যে লড়ে যাব, আমরা আমাদের জীবনের শেষ বিন্দু দিয়ে লড়ে যাব। এরপর হঠাৎ একটা গুলি লাগলো তিতুমিরের বুকে, বাঁশের কেল্লাতেই প্রাণ গেল তার। একদিন দেশ ঠিক স্বাধীন হবে। তিতুমির এই মরার আগ পর্যন্ত এই কথা বলল যে দেশ একদিন স্বাধীন হবে, অর্থাৎ তিতুমির তার জীবন দিয়ে দিল ইংরেজদের কাছে। তিতুমিরের অনেক সঙ্গীকে বন্দী করা হলো, তিতুমির নেই কিন্তু আমরা আছি, তিতুমিরের এই সঙ্গীদেরকে বন্দী করা হলো। তো গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি এটা মূলত একটি সত্যি ঘটনা। ইংরেজদের আমলে তিতুমির নামের এক শিশুর জন্মগ্রহণ করে, যে কিনা তার অস্ত্রশস্ত্র তো নেই, তারপরেও অসীম সাহসের মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, ইংরেজদের ভিড়তে কাঁপন ধরিয়েছিল। ইংরেজরা এই বাঙালিদেরকে একটা অনুপ্রেরণা দিয়েছিল যে না, আমরাও যুদ্ধ করে দেশ স্বাধীন করতে পারবো। তো আমরা দেখলাম এই গল্পটি, আশা করি তোমরা গল্পটি বুঝতে পেরেছো কিনা সেটা কমেন্টে জানিয়ে দাও। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেকগুলো শব্দের অর্থ দিয়েছে। আরও আগে বাড়ো মানে সামনে এগিয়ে যাও, চাপকে মানে কি চাবুক মেরে, দুর্গ মানে হচ্ছে শক্তিশালী ও সুরক্ষিত সাময়িক স্থাপনা, প্রশিক্ষণ মানে কি হাতে কলমে শিক্ষা, বাঁশের কেল্লা মানে বাঁশ দিয়ে তৈরি দুর্গ, বান মানে বন্যা, লড়াই মানে যুদ্ধ, শায়েস্তা মানে দমন শাস্তি বা সাজা, সেনাবহর মানে সেনাদল। তো এখন আমরা এখানে যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা তিতুমির সম্পর্কে যে আমাদেরকে তথ্যটি দিয়েছিল আমরা খুব সুন্দরভাবে এটা পড়লাম। তোমরা তিতুমির সম্পর্কিত এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। এখন আমরা যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেই অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তো 1 নম্বরে এখানে আমাদেরকে বলা আছে
শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে ক থেকে উম পর্যন্ত 5টি শূন্য স্থান দিয়েছে। এগুলো আমাদেরকে উপযুক্ত শব্দ, অর্থাৎ যে আমরা তথ্যটি পড়লাম, তিতুমিরের গল্পটি আমরা পড়লাম, সেখান থেকে আমাদেরকে শব্দ নিয়ে আমাদেরকে এটি পূরণ করতে হবে। তো ক নাম্বার আমরা দেখি শিশুটির কঠিন ড্যাশ করলো। তো আমরা জানি শিশুটির কঠিন অসুখ করলো। তিতুমির যখন জন্মগ্রহণ করেছিলেন তার কিছুদিন পর সে কী করলো? কঠিন অসুখ। এখানে আমরা কী লিখব? অসুখ করলো। তো এরপর খ তিতুমির ড্যাশ বিরুদ্ধে কথা বলতেন। তো এখানে আমরা কি দেব? তিতুমির অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। এরপর গ নাম্বার তিতুমির বাঁশের কেল্লায়, এখানে হবে তরুণদের। তিতুমিরের বাঁশের কেল্লায় ড্যাশ প্রশিক্ষণ দিতে লাগলেন, তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলেন। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে দেশের ড্যাশ জন্য কিছু দরকার। দেশের মানুষদের, এখানে হবে দেশের মানুষদের জন্য কিছু করা দরকার। এরপর উম নম্বর প্রশ্নটি হচ্ছে লর্ড বেন্টিং বিশাল ড্যাশ পাঠালেন। তো এটার উত্তর হবে লর্ড বেন্টিং বিশাল সৈন্যবহর পাঠালেন। তো এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে আমাদেরকে আরও একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে বিপরীত শব্দ লিখে বাক্য তৈরি করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে অনেকগুলো শব্দ দিয়েছে, ছোট, তেতো, বিরুদ্ধে, দমন, তরুণ। এই শব্দগুলোর প্রথমে আমাদেরকে বিপরীত শব্দ লিখতে হবে এবং সেই বিপরীত শব্দ দিয়ে আমাদেরকে একটি বাক্য লিখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছোট শব্দ একটি আমাদেরকে উদাহরণ দিয়েছে। আমরা যদি দেখি তাহলে বিষয়টি আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। ছোট শব্দ দিয়েছে এবং ছোটোর বিপরীত শব্দ হচ্ছে বড়, এবং বড় দিয়ে একটি বাক্য দিয়েছে আমাদের গ্রামে বড় একটি বটগাছ আছে। এখন আমরা তেতো, বিরুদ্ধে এবং বাকি যে শব্দগুলো রয়েছে সেগুলোর বিপরীত শব্দ দিয়ে একটি করে বাক্য তৈরি করার চেষ্টা করি। দেখা যাক উত্তরটা। তো তোমাদের জন্য খুব সুন্দরভাবে আমি শব্দগুলোর একটি বিপরীত শব্দ এবং বাক্য তৈরি করেছি। প্রথমটি তো দেওয়াই ছিল ছোট, এখন আমরা তেতো থেকে শুরু করব। তেতো এর বিপরীত শব্দ কী বলো তো? তেতো শব্দের বিপরীত শব্দ হচ্ছে মিষ্টি, এবং এটা দিয়ে আমরা একটা বাক্য লিখতে পারি, সেটা হচ্ছে আমটি খেতে খুব মিষ্টি। বিরুদ্ধে এর বিপরীত শব্দ কি? পক্ষে। এটা দিয়ে একটা আমরা বাক্য কী লিখতে পারি? সত্যের পক্ষে সবসময় কথা বলা উচিত। এবং পরের শব্দটি হচ্ছে দমন, এটার যে বিপরীত শব্দ সেটা হচ্ছে মুক্তি। তো এটার আমরা একটা বাক্য লিখতে পারি, সেটা হচ্ছে তিতুমির দেশের মুক্তি চেয়েছিলেন। এরপর পরবর্তী শব্দটি হচ্ছে তরুণ, এবং এটার বিপরীত শব্দ কি? বৃদ্ধ। এবং বৃদ্ধ দিয়ে একটি বাক্য হচ্ছে একজন বৃদ্ধ মানুষ রাস্তা পার হচ্ছিলেন। এরপর পরবর্তী শব্দটি হচ্ছে স্বাধীন, এবং স্বাধীনের বিপরীত শব্দ কী বলতো? পরাধীন। আমরা সবাই জানি স্বাধীনের বিপরীত শব্দ পরাধীন, এবং আমরা যদি পরাধীন দিয়ে একটি বাক্য তৈরি করি সেটা হচ্ছে আমরা এক সময় পরাধীন ছিলাম। এরপর পরবর্তী শব্দটি হচ্ছে বন্দি, এর বিপরীত শব্দ হচ্ছে মুক্ত, এবং এটার যদি আমরা একটা বাক্য তৈরি করি সেটা হচ্ছে খাঁচার পাখিটি বনে গিয়ে মুক্ত হলো। তো আমরা 2 নম্বর যে প্রশ্নটি সেটা দেখলাম। এখন আমরা পরবর্তী যে প্রশ্নটি আছে সেটা আমরা দেখার চেষ্টা করি। আমাদেরকে 3 নম্বরে একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে প্রশ্নের উত্তর লিখে। এখানে আমাদেরকে ক থেকে চ পর্যন্ত তিতুমিরের যে গল্পটি আমরা পড়লাম সেখানকার সম্পর্কিত কিছু প্রশ্ন দিয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে এখন লিখতে হবে। তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন দেখার চেষ্টা করি। তার আগে বলে রাখি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সমাধান আমার এই চ্যানেলে পেয়ে যাবে। আর তোমাদের কোনো প্রশ্ন, তোমাদের কোনো মতামত, বা তোমাদের যদি কোনো ক্লাস সম্পর্কিত কোনো উপদেশ থাকে সেটাও তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো। আর আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে তোমরা তোমাদের সমস্যার কথাটা বলতে পারো। শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার একটি অনুরোধ, তোমাদের জন্য একটি স্টাডি গ্রুপ খোলা হয়েছে। এখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা থাকবে, তারা তাদের সমস্যার কথা এখানে শেয়ার করতে পারবে। তোমরাও চাইলে এখানে জয়েন হতে পারো। এখানে তোমরা তোমাদের সমস্যা, তোমাদের মতামত, বা তোমাদের কোনো যদি প্রবলেম হয় সেটা শেয়ার করতে পারো। সেখানে আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করতে পারি। গ্রুপটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তোমরা চাইলে এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারো। ধন্যবাদ। আমরা যদি প্রশ্নের উত্তরগুলো দেখি, ক নম্বর প্রশ্নটি ছিল তিতুমিরের জন্ম কত সালে? তো এটার উত্তর আমরা খুব সহজেই দিতে পারবো, কারণ আমরা গল্পে দেখেছি তিতুমির 1782 সালে জন্মগ্রহণ করেন। এরপর খ নম্বর প্রশ্নটি হচ্ছে তিতুমির কী কী করতেন? তো এটার উত্তর হবে তিতুমির শৈশবে খুব ডানপিতে ছিলেন। তিনি কুস্তি শিখতেন এবং লাঠি খেলা ও তলোয়ার চালনায় দক্ষতা অর্জন করেছিলেন। বড় হয়ে তিনি সাধারণ মানুষকে সাথে নিয়ে ব্রিটিশ ও নীলকরদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তো তিতুমির যেটা করেছিলেন সেটা আমরা দেখলাম। এখন আমরা পরবর্তী যে গ নম্বর প্রশ্নটি রয়েছে সেটা নিয়ে যদি একটু আলোচনা করি। গ নম্বর প্রশ্নটি হচ্ছে ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কেন পাঠানো হয়েছিল? তো এটার উত্তর হবে
তিতুমিরকে দমন করার জন্য এবং তার বিদ্রোহ থামিয়ে দিতে ব্রিটিশ সরকার ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠিয়েছিল। তিতুমির যখন নীলচাষী তার সৈন্যবহর নিয়ে আন্দোলন বা বিদ্রোহ করেছিল তখন ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠিয়েছিল। এরপর ঘ নম্বর যে প্রশ্নটি সেটা হচ্ছে নীলচাষীরা কিভাবে তাদের উপর অত্যাচারের প্রতিবাদ করেছিলেন। তো এটার উত্তর হবে নীলচাষীরা নীল বুনতে অস্বীকার করে এবং তিতুমিরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছিলেন। তো আমরা ঘ নম্বর প্রশ্নটি দেখলাম, এখন আমরা নম্বর প্রশ্নটি দেখব। নম্বর প্রশ্নটি হচ্ছে ইংরেজদের হাত থেকে এদেশকে মুক্ত করার চিন্তা তিতুমিরের মনে কেনে এসেছিল। তো এটার উত্তর হবে তিতুমির দেখেছিলেন যে ইংরেজরা এদেশের মানুষের ওপর অবর্ণনীয় অত্যাচার করেছে এবং দেশীয় সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের এই দুর্ভোগ ও পরাধীনতা তাকে ব্যথিত করেছিল, তাই তিনি দেশ স্বাধীনের চিন্তা করেন। তো খুব সুন্দর একটি উত্তর আমরা দেখলাম। এখন আমরা 4 নম্বর যে প্রশ্নটি সেটা যদি একটু দেখি। 4 নম্বর, দেশের কল্যাণের জন্য তুমি কি কি করতে চাও তা লেখো। তো এটার উত্তর আমরা নিজেদের মতো করে দেব। তোমরা দেশের কল্যাণের জন্য কি কি করতে চাও এটা এক একজনের উত্তর এক এক রকম হতে পারে, তারপরেও আমি এখানে একটি উত্তর তৈরি করে দিয়েছি, তোমরা এটা দেখো। তো এটার উত্তর হিসেবে আমরা দিতে পারি, আমি দেশের কল্যাণের জন্য পড়াশোনা করে সুনাগরিক হতে চাই, গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা করতে চাই, গরিব ও অসহায় মানুষদের সাহায্য করতে চাই এবং দেশের আইন মেনে চাই। এটা জাস্ট একটা নমুনা উত্তর, এটা কিন্তু তোমাদের এক একজনের উত্তর এক এক রকম দিতে হবে। তোমরা নিজেদের মতো করে সুন্দরভাবে আরও অনেক লাইন দিতে পারো, আরও কম লাইন দিতে পারো, নিজেদের ইচ্ছা মতো এই উত্তরটি দিবে। তো আমরা 3 নম্বর প্রশ্নের উত্তর দেখলাম, এখন আমরা পরবর্তী প্রশ্নটি দেখি। তো এখানে আমাদেরকে 4 নম্বরে বলেছে নিচের বাক্যগুলোতে বিরাম চিহ্ন বসাই। তো এটার উত্তর কি, এটা এখানে আমাদেরকে ক থেকে উম পর্যন্ত 5টি শব্দ দিয়েছে, এগুলোতে আমাদেরকে বিরাম চিহ্ন বসাতে হবে। অর্থাৎ এখানে যে বাক্যগুলো দিয়েছে সেগুলোর কোথায় ডারি, কোথায় কমা, কোথায় সেমিকোলন বা কোথায় প্রশ্নবোধক চিহ্ন হবে এগুলো আমাদেরকে লিখতে হবে বা আমাদেরকে এগুলো দেখতে হবে। তো এটার উত্তর আমরা এখন দেখার চেষ্টা করি। 4 নম্বর যে প্রশ্নটি সেটার উত্তর আমরা দেখি। ক নম্বরে ছিল খুব তেতো ঔষধ। এখানে আমরা শুধু শেষে কি একটা দাড়ি দেবো, এটা কারণ একটা বাক্য শেষ হয়েছে, এর জন্য আমরা কি দেবো, একটা দাড়ি। খুব তেতো ঔষধ, তেতো ঔষধের শেষে আমরা একটা দাড়ি দেব। এরপর খ নম্বরে খাজনা দিবি না, এখানে কি হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে খাজনা। খ নম্বরে কি হবে, প্রশ্নবোধক চিহ্ন। এরপর গ নম্বর হুজুর আমি গরিব মানুষ। তো এখানে গ নম্বরে কি দুটো, একটা কমা হবে এবং শেষে হবে দাড়ি। হুজুরের পরে একটা কমা এবং আমি গরিব মানুষ এরপরে একটি দাড়ি। এরপর ঘ নাম্বার তিতুমির নেই কিন্তু আমরা আসি। তিতুমির নেই এরপরে আমরা একটা কমা দেব, কিন্তু আমরা আসি এরপর আমরা একটা দাড়ি দেব। এরপর 5 নাম্বার তিতুমির বললেন এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরব আমরা। তো তিতুমির বললেন পরে আমরা একটা কি দেব, কমা দেব এবং এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরব। এটা হচ্ছে তিতুমিরের একটি কথা, এই জন্য আমরা কি দিয়েছি এই উদ্ধৃতি চিহ্ন দ্বারা এই কথাটিকে আমরা দেখো, উপরে দুটা কমার মতো দাড়ি এবং নিচে উপরে দুটো কমার মতো দাড়ি, এটা দিয়ে এই কথাটাকে কি করা হয়েছে, তিতুমিরের কথাটাকে দেখানো হয়েছে যে এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা, এরপর দাড়ি। তো এভাবেই আমরা এই 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটার উত্তর করার চেষ্টা করব। তো এরপর পরবর্তী যে প্রশ্নটি 5 নম্বর, সে 5 নম্বরে আমাদেরকে কি বলেছিল, 5 নম্বরে আমাদেরকে বলেছিল যে পাঠটিতে তিতুমির যা যা বলেছিলেন সেটা আমাদেরকে সেটা লেখো। অর্থাৎ তিতুমির যে আলাদা আলাদা করে কথা বলেছিলেন সেগুলো লিখতে হবে। তো তিতুমির যে কথাগুলো বলেছেন দেখো, দেশের মানুষের জন্য কিছু দরকার, তিতুমির প্রথমেই এই কথাটি বলেছিলেন, গল্পটি আমরা যখন পড়েছি তখন আমরা দেখেছি। এরপর বলেছিলেন আমাদের লড়াই করতে হবে, আমরা খাজনা দেব না, সব জমি আমাদের, দেশ থেকে ইংরেজদের তাড়াবো আমরা, এটা তিতুমির বলেছিলেন। এছাড়াও বলেছিলেন এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা। এরপর বলেছিলেন চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না এবং বলেছিলেন লড়ে যাও দেশের জন্য, লড়ে যাও। এবং সবশেষে তিনি কি বলেছিলেন, একদিন এদেশ ঠিক স্বাধীন হবে। তো আমরা 5 নম্বর প্রশ্নের উত্তরটিও দেখলাম। এখন আমরা দেখি পরবর্তীতে আমাদেরকে কী করতে বলা হয়েছে। তো এখানে আমরা 6 নম্বরে দেখতে পাচ্ছি ইংরেজদের বলা শব্দগুলো সঠিকভাবে জানি। উন্নয়নের উপরে আমরা যখন গল্পটি পড়েছিলাম তখন আমরা দেখেছি বেশ কিছু শব্দ কিন্তু তারা ভুলভাবে উচ্চারণ করেছিল, ভুলভাবে লেখা ছিল, সেগুলো আমরা একটু দেখি। যেমন উপরে ছিল দেশ, যেটা সঠিক মানে হচ্ছে দেশ, অসুবিধা যেটা সঠিক মানে হচ্ছে অসুবিধা, ধনী যেটা সঠিক মানে হচ্ছে ধনী, করিতেছে যেটা সঠিক মানে হচ্ছে করিতেছে, দাঁড়িয়ে যেটার সঠিক অর্থ হচ্ছে দাঁড়িয়ে। তো আমরা এটা দেখলাম। এখন আমরা 7 নম্বর একটি আমাদেরকে কাজ দিয়েছে। 7 নম্বরে দেখি নিচের দাগ দেওয়া শব্দগুলো কোন পদ লিখি।
তো এখানে আমাদেরকে পদ লিখতে বলা হয়েছে, নিচের দাগ দেওয়া শব্দগুলো কোনটি কোন পদ লিখি। তোমরা পদ সম্পর্কে জানতে চাও কিনা সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয় এগুলোকে বলা হয় পদ। বাক্যে অন্তর্গত প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বলা হয়। যেমন আজ একটি পদ, শুক্রবার একটি পদ, রাজু একটি পদ। এই প্রত্যেকটি শব্দই অর্থপূর্ণ একটি শব্দই কিন্তু পদের অন্তর্ভুক্ত। কোনোটা বিশেষ্য, কোনোটা বিশেষণ, কোনোটা সর্বনাম, কোনোটা ক্রিয়া, কোনোটা অব্যয়। তো এখন আমরা 7 নম্বর প্রশ্নটির উত্তর, তোমরা যদি পদ সম্পর্কে বিস্তারিত জানতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি পরবর্তী ক্লাসে পদ সম্পর্কে আলাদা করে জানানোর চেষ্টা করব। তো 7 নম্বরের এই উত্তরটা এখন আমরা করার চেষ্টা করি। এখানে মূলত যেগুলো আন্ডারলাইন করা হয়েছে, যেমন শুক্রবার আন্ডারলাইন করা হয়েছে, ও আন্ডারলাইন করা হয়েছে, তারা আন্ডারলাইন করা হয়েছে, মেধাবী এবং খেলা আন্ডারলাইন করা হয়েছে। এই শব্দগুলো কোন পদ সেটাই আমাদেরকে লিখতে হবে। তো দেখো এটার উত্তর প্রথমেই ছিল শুক্রবার। শুক্রবার কি বিশেষ্য? আমরা জানি কোনো কিছুর নাম, যেমন শুক্রবার হচ্ছে একটা বারের নাম, এজন্য এটাকে বিশেষ্য। কোনো কিছুর নামকে বলা হয় বিশেষ্য। এরপর ও, এটা হচ্ছে অব্যয়। দুটি পদকে একত্রে করে এই ওটা করেছিল। তিথি এবং আরেকটি নাম ছিল সেটাকে একত্রে করেছিল, এই জন্য এটাকে বলা হয় অব্যয়। তারা, এটা হচ্ছে সর্বনাম, নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। ওই নাম দুটোর পরিবর্তে কিন্তু তারা ব্যবহৃত হয়েছে। প্রথমে তিথি এবং যে নামটা বলা হয়েছিল এবং পরবর্তীতে সেটার পরেই এই নামটি তারা ব্যবহার করা হয়েছে, এই জন্যকে আমরা এটা বলবো সর্বনাম। এরপর মেধাবী মানে ছেলেটির একটি গুণ প্রকাশ পেয়েছে, এজন্য আমরা কি বলবো বিশেষণ, এটা হচ্ছে বিশেষণ। এরপর খেলা, খেলা একটা কি খেলা করে একটা কাজকে বুঝিয়েছে না, এই জন্য আমরা এটাকে দেব ক্রিয়া। তো এটাই মূলত তোমাদের অ্যান্সার। তো আমরা 7 নম্বর প্রশ্নের উত্তর দেখলাম। এখন আমরা এখানে 8 নম্বরে আমাদেরকে আরও একটি প্রশ্ন দিয়েছে, সেটা হচ্ছে নিচের বাক্যগুলোতে হাত শব্দটি কোনটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে তা লিখি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বাবার এখন হাত খালি, এই হাতটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে এটা আমাদেরকে লিখতে হবে। সে তোমাকে এক হাত দেখে দিবে। এখানে প্রত্যেকটা সেন্টেন্সে বা বাক্যেই কিন্তু হাত শব্দটি ব্যবহার করা হয়েছে। তো এখানে প্রত্যেকটা হাত আলাদা আলাদা অর্থ দিয়েছে। বাবার এখন হাত খালি, সে তোমাকে এক হাত দেখে নেবে। এই যে দুটো হাত রয়েছে, এই হাতের অর্থ আলাদা এবং এই যে এক হাত দেখে নেবে এটার অর্থ কিন্তু আলাদা। আবার মিনার হাত ভেঙে গেছে, এই হাতের অর্থ আলাদা। এখানে হাত চালাও, দেরি করো না, এই হাতের অর্থ আবার আলাদা। তারা হাত টানের অভ্যাস আছে, এই হাত টান আবার আলাদা। তো এখন আমরা এটার উত্তর দেখি কেমন হবে। দেখো এটার উত্তর কেমন হবে। বাবার এখন হাত খালি, এখানে এই হাতটার অর্থ কি টাকার অভাব বা নিঃস্ব, মানে বাবার কাছে এখন আর টাকা নেই। হাত খালি মানে কি বাবার কাছে এখন টাকা নেই। তো এরপর সে তোমাকে এক হাত দেখে নেবে, মানে উচিত শিক্ষা দেওয়া। এই এক হাত মানে কি সে তোমাকে দেখে নেবে বা উচিত শিক্ষা দেবে। এরপর মিনার হাত ভেঙে গেছে, এই হাতের অর্থ হচ্ছে শরীরের অঙ্গ, মানে সত্যি সত্যিই হাত, আমাদের যে হাত রয়েছে সেটাই মিনার হাত ভেঙে গেছে। এরপর হাত চালাও, দেরি করো না, এই হাতের অর্থ হচ্ছে তাড়াতাড়ি কাজ করো। এই হাতের অর্থ কি তাড়াতাড়ি কাজ করো। এরপর পরবর্তী হাত, তার হাত টানের অভ্যাস আছে, এই হাত টান মানে হচ্ছে চুরি করার স্বভাব, এই চুরি করার স্বভাব। তো আমরা দেখলাম তোমরা আমার পড়া বুঝতে পারতেছো কিনা সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মতামত তো অবশ্যই আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের বন্ধুদের কাছে আমার এই ক্লাসটি যদি ভালো হয় তাহলে শেয়ার করে দিবে, আর পরবর্তী ক্লাসগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখবে। তো এখানে আমরা 9 নম্বরে একটি কাজ দেখতে পাচ্ছি, শিক্ষকের সহায়তায় গল্পটি অভিনয় করি। উপরে যে গল্পটি রয়েছে সেটা আমরা অভিনয় করে দেখাবো, এটা আমাদের মূলত নিজেদের কাজ। তো আমরা পুরো অনুশীলনীর যে উত্তরগুলো রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে করার চেষ্টা করলাম। তোমরা আজকের ক্লাসটি থেকে উপকৃত হয়েছো কি না সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর ক্লাস সম্বন্ধে তোমাদের কোনো মতামত, পরামর্শ বা কোনো কিছু বলার থাকলে তোমরা সেটা কমেন্ট করতে পারো। ধন্যবাদ।